আর কয়জন আছেন যে কোনো ক্লাস প্র্যাকটিস করার বাকি আছে? সবাই প্র্যাকটিস করেছেন? জিজ্ঞেস করলে পারবেন তো? আচ্ছা, দেখি আপনি বলেন ভাইয়া, আউটসোর্সিং কি এবং ফ্রিল্যান্সিং কি? আপনি? আচ্ছা, একটা কোশ্চেন করি। সেটা হচ্ছে, ধরেন একটা প্রজেক্ট সেই প্রজেক্টটা কি, যে এখানে একটা রাস্তা করা হবে, 1 কিলোমিটার ব্যাপী। এই প্রজেক্টটা আপনাকে দেওয়া হবে এবং আপনাকে বলে দেওয়া হবে যে আজকে যদি মাসের 10 তারিখ হয়, 20 তারিখের মধ্যে প্রজেক্টটা শেষ করতে হবে এবং এর জন্য লোকবল নিয়োগ আপনি করবেন এবং কত টাকা খরচ হবে আপনি আমাকে বাজেট দিবেন, আমি আপনাকে ওই টাকা খরচ করে দিব এবং কতজন লোক লাগবে বা কি লাগবে সেটা আপনি দেখাশোনা করবেন। আমার কোশ্চেনটা এতটুকু পর্যন্ত বুঝছেন? আচ্ছা, নেক্সট হলো যে, এখন আমার কোশ্চেনটা হলো যে লোক তো আপনি নিয়োগ দিবেন, আপনি তো একা এটা করতে পারবেন না। এখন লোক নিয়োগ দেওয়ার দুইটা পদ্ধতি। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনি কিছু লোক নিয়োগ দিবেন, প্রথমত লোক আহ্বান করবেন এবং ওনাদেরকে এরকম একটা ট্রেনিং সেন্টারে এনে কাজটা কিভাবে করতে হবে, কতটুকু সুরকি দিতে হবে, কতটুকু ইট দিতে হবে, কতটুকু বালু দিতে হবে, এটা তাদেরকে কি করবেন, ট্রেনিং করাবেন। এরপর এদের মধ্যে থেকে দক্ষ জনবল গড়ে তুলে তাদেরকে দিয়ে কাজ করাবেন। এটা একটা পদ্ধতি। আর নাম্বার টু হচ্ছে, আপনি প্রথম থেকেই এমন লোকজনকে আহ্বান করবেন যারা এই বিষয়ে দক্ষ এবং তাদেরকে আপনি কি করবেন, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দিয়ে কাজটা করাবেন। আপু বলেন আপনি কোন পদ্ধতিটা গ্রহণ করবেন বা কোন পদ্ধতিটা আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়? আপনি নিজে ট্রেনিং করাবেন, দেন দক্ষ জনবল গড়ে তুলবেন। ওকে ফাইন, কেন করবেন এটা? মানে দ্বিতীয়টা আপনি কেন ইগনোর করছেন? আপনি ওনাদের পেশাকে বা দক্ষতা জানার জন্য ওনাদের ইন্টারভিউ নিতে পারতেছেন। আচ্ছা, আপনি বলুন কোনটা প্রেফার করবেন আপনি? হ্যাঁ, আর সেটা হচ্ছে যে আমাকে স্যার বলার দরকার নেই, ভাই বললেই হবে। বলেন আবার স্যার ভাই, মানে আপনি কোনটা, আমি যে দুইটা পদ্ধতি বললাম কোনটা আপনি পছন্দ করবেন, বা আপনাকে যদি আমি প্রজেক্টটা দিই আপনি কোন পদ্ধতিতে কাজ করবেন? ইন্টারভিউ নিয়ে কাজ করবেন, অর্থাৎ সেকেন্ডটা, প্রথমটা কেন নয়? বলেন। বলুন। ইন্টারভিউ নেবে দ্বিতীয় পদ্ধতি, তাহলে প্রথম পদ্ধতি কেন ইগনোর করছেন? টাইম পিরিয়ড শর্ট। আর আপনি আরেকটা কারণ বলেন এটা বাদে। টাইম, হ্যাঁ এটা বাদ দিয়ে আরেকটা কারণ বলেন। বলেন, আপনি বলেন। অনেকক্ষণ ধরে বলবেন বলবেন ভাবতেছেন, বলেন, এখন সুযোগ এসেছে। আমাদের পলিডার
এই জন্যই তো দেখতেছি, বলেন। প্রথম বলবেন আপনি কোন পদ্ধতিটা গ্রহণ করবেন। দ্বিতীয় পদ্ধতি। এবার বলেন প্রথম পদ্ধতি কেন ইগনোর করছেন। সময়ের ব্যাপার স্যাপার একটা কারণ উনি বলে ফেলছে, আরেকটা কারণ বলেন। কে বলতে পারবেন এই ব্যাপার, এই কারণটা ছাড়া আরেকটা কারণ কে বলতে পারবেন? ইয়েস, এই যে আরেকটা বের হয়ে আসছে। থার্ড নাম্বার বলেন, আরেকজন বলেন। আপনার নাম বলেন। আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে ফেসবুকে, বলেন। আপনি বলেন, অনেকক্ষণ ধরে বলবেন বলবেন ভাবতেছেন। একটা বিষয় কি, আমাদের মধ্যে যাতে করে কোনো জড়তা না থাকে, হ্যাঁ, মানে কোনো জড়তা না থাকে। এখানে আমরা সবাই একই পরিবারের লোক, ঠিক আছে? কোনো সমস্যা, আমার সমস্যা আপনি সমাধান করবেন, আপনার সমস্যা আমি দেখব, ঠিক আছে? এখানে সবাই ভাই ভাই, ঠিক আছে? এই বিষয়টা যদি আমরা আসতে পারি তাহলে খুব ভালো হবে, আমরা একটা পর্যায়ে যেতে পারবো। মানে টিচার শিক্ষক, ছাত্র শিক্ষক এই সম্পর্ক না, আমাদের সম্পর্ক হচ্ছে যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে? বলুন। আচ্ছা, এখন দেখেন কোন পার্টি, কোনটা বেশি জয় হয়েছে বলেন তো, প্রথম পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি? দ্বিতীয় পদ্ধতি। তাহলে গণতান্ত্রিক দেশ, আমি দ্বিতীয় পদ্ধতিকেই সাপোর্ট করলাম, নাকি? যে দেশে ভোট, যেই দিকে ভোট বেশি সেটাই তো আমরা গণতন্ত্র চর্চা করি। বলেন এখন দ্বিতীয় পদ্ধতি আমরা কেন নিব? দেখেন দ্বিতীয় পদ্ধতি কেন নিব এটা যদি আমরা বের করতে পারি তাহলে প্রথম পদ্ধতির ইগনোরগুলা বের হয়ে যাবে আমাদের। দ্বিতীয় পদ্ধতি আমরা এই জন্য নিব যে আমাদের সময় খুব কম লাগবে, যে আমরা তাদেরকে একটা সার্কুলার দিব, আমরা সার্কুলারের মধ্যে উল্লেখ করে দিব যে যারা এই বিষয়ে, যারা রাস্তাঘাট করতে কি দক্ষ এবং নিম্নলিখিত বিষয়গুলো যাদের জানা আছে, কি জানা আছে, কতটুকু সুরকিতে কতটুকু পানি দিতে হবে, কতটুকু সিমেন্টে কতটুকু বালি দিতে হবে, আমরা লিখে দিলাম। এগুলা যাদের জানা আছে শুধুমাত্র তারাই সিভি ড্রপ করবেন এবং ইন্টারভিউর মাধ্যমে আমরা তাদেরকে কি করব, নির্বাচিত করব। তাহলে এটা আপনার সময় কম হলো, কারণ আপনি যদি ট্রেনিং করাতে যান তাহলে মিনিমাম 5-7 দিন তো আপনি ট্রেনিং করাতেই লাগবে। আচ্ছা, নাম্বার 1 কারণ আমরা কেন নিব দ্বিতীয় পদ্ধতি, সবাইকে একমত? নাম্বার 2 কারণ হচ্ছে যে আমাদের খরচ বাঁচানো। কারণ 4 দিন 5 দিন যদি আমি ট্রেনিং করাই তাহলে এদের পিছনে আমার একটা সময় যাবে, আর এই সময়ের মূল্য আছে না? হ্যাঁ, টাইম সিরিজের ম্যাথ করছেন কত কয়জনে? যাই হোক, সময়ের একটা মূল্য আছে, ঠিক আছে? তারপরে নাম্বার 3 হচ্ছে যে এদের পিছনে আমার একজন ট্রেনার লাগবে, একজন প্রশিক্ষক লাগবে, যাকে আমাকে বেতন দিতে হবে। নাম্বার 4 হচ্ছে এদের পিছনে আমার অফিস ইকুইপমেন্ট এবং বিদ্যুৎ লাগবে, তাই নাকি? এখন এগুলোর উল্টাগুলাই তো হলো যে প্রথম পদ্ধতিটাকে ইগনোর করার কারণ, নাকি? যে আমার প্রথম পদ্ধতিতে টাকা বেশি লাগবে, খরচ বেশি লাগবে, সময় বেশি লাগবে, এবং সবচেয়ে বেশি যে রিজনটা ইম্পর্টেন্ট রিজন সেটা হচ্ছে যে আমি যে 20 জনকে ট্রেনিং করাবো সেই 20 জন যে 20 জনই দক্ষ হয়ে উঠবে এটাতে আপনার কিন্তু আমার সন্দেহ আছে। কারণ একটা স্কুলের 20 জন স্টুডেন্ট সবাই বা 1 নাম্বার হতে পারে না, বা সবাই পারফেক্টলি শিখতে পারবে সেটাও কিন্তু না। আপু একটু কম্পিউটারটা টপ করি, ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে যে কি, আমরা যদি দক্ষ লোক নেই তাহলে অ্যাট এ টাইম আমার 20 জনকে, আমি 100 জনের মধ্যে থেকে 20 জনকে বাছাই করে নিতে পারবো। এই কারণে আমরা দ্বিতীয় পদ্ধতিটাকে কি করব, গ্রহণ করব। আর এটাই হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের মধ্যে 1 নাম্বার রিজন, যে বাহিরের কোনো রাষ্ট্র বা যে দেশি বিদেশি যে কোনো ব্যক্তি পার্সোনালি হোক অথবা কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে হোক, সে তার নির্দিষ্ট কোনো কাজের জন্য সে কি করে,
সার্কুলার দেয়। কোথায় সার্কুলার দেয়? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যেই প্ল্যাটফর্ম, যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে কি দেয়? সার্কুলার দেয়। এবং সে সেখানে বলে, সে একজন ব্যক্তির একটা হুন্ডার কারখানা আছে, সে বলবে যে আমি এই কারখানার আমার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে কি করব? মার্কেটিং করব। এবং বর্তমান জামানায় কি মার্কেটিং বেশি চলে? ডিজিটাল মার্কেটিং। সে ডিজিটাল মার্কেটিং করবে। ডিজিটাল মার্কেটিং করার জন্য সে এরকম একটা নিয়োগপত্র দিল, নিয়োগ বিজ্ঞপ্তি দিল যে আই নিড সাম পারসন হু able to marketing or digital marketing through Facebook, Twitter, LinkedIn, YouTube and blog। ঠিক আছে? এবং সে তাহলে বুঝতে পারছেন তো, সে বলবে যে আমার এমন কিছু লোক চাই যারা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোর মাধ্যমে আমার কোম্পানিটাকে প্রমোট করতে পারবে এবং এদের প্রত্যেকের মিনিমাম 1000 করে বা 2000 করে ফ্রেন্ড থাকা লাগবে, রিয়েল ফ্রেন্ড থাকা লাগবে। তাহলে এখন বলেন ওখানে আবেদন করবে কারা? যাদের মিনিমাম 1-2000 ফ্রেন্ড আছে তারা ছাড়া আবেদন কারো গ্রহণযোগ্য হবে না। এবং যারা এই কাজগুলো পারে তারাই এখানে আবেদন করবে। তাহলে এখানে যদি 500 লোক আবেদন করে, দেন উনি এখান থেকে কি করে? সবার কয়েকজনের প্রোফাইল পড়ে, প্রোফাইলে যার প্রোফাইলটি স্ট্রং হয়, যার ফিডব্যাক ভালো থাকে, সেখান থেকে কি করে? কয়েকজনের ইন্টারভিউ নেয় এবং ওই ইন্টারভিউর মাধ্যমে সে ওখান থেকে দক্ষ লোকদেরকে বের করে তার কাজটা সাবমিট করে এবং সে সেখান থেকে কাজটা করিয়ে নেয়। তাহলে এটাই হচ্ছে যে কি আউটসোর্সিংয়ের বাছাই প্রক্রিয়ার প্রধান অংশ। আপনারা কি আমার এটা বুঝতে পারছেন? আপু বুঝতে পারছেন? জি, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করব। এটাই হচ্ছে যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর বাছাই প্রক্রিয়ার একটা প্রধান অংশ। এরপর দেখেন আউটসোর্সিংটা কি আর ফ্রিল্যান্সিং কি। আপনি যখন আমরা ঢাকা থেকে কাজ প্রোভাইড করলাম আপনাদেরকে, যেই কাজটা আপনাদেরকে প্রোভাইড করলাম, বা মালয়েশিয়ান থেকে একজন ব্যক্তি এরকম তার হুন্ডার কারখানা বা প্রাইভেট কারের কারখানার প্রমোটিং করাতে চায়, সে ফেসবুকে মার্কেটিংয়ে দক্ষ এমন লোক নিয়োগ চাচ্ছে, তাহলে আপনারা তো ফেসবুক মার্কেটিংয়ে দক্ষ, আপনারা তার নিয়োগে সাড়া দিয়ে ওখানে কি করবেন? অ্যাপ্লাই করবেন। এটাই তো স্বাভাবিক নাকি? তো এখন আপনাদেরকে যে সে নিয়োগ দিবে, আপনাদের অবশ্যই যোগ্যতা বাছাই করবে। তো এই যে আপনারা কাজটা পাবেন, এই কাজটা কি আপনার কোনো রেঞ্জের মধ্যে নাকি আপনার রেঞ্জের বাহিরে? আপনারা আমার কথা বুঝতে পারেন নাই। মানে আপনি যে কাজটা করবেন এটা কি আপনার এরিয়ার মধ্যে বা আপনার কোন এরিয়ার মধ্যে, নাকি কাজটা বাহিরের এরিয়াতে? বাহিরের এরিয়াতে না? এই জন্যই বলা হয় যে কাজের সোর্সটা কোথায়। কাজের সোর্সটা হলো আমার আউট অফ মি অর আউট অফ মাইন্ড। তাহলে হচ্ছে যে এই জন্যই বলা হয় আউটসোর্সিং। এখন ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আউটসোর্সিং যেহেতু যেখান থেকে, আর তারা যে আমাদেরকে দিয়ে কাজ করাইছে, যেখান থেকে তারা কাজটা করিয়ে নিছে, প্রোডাক্টটা প্রমোটিং করাইছে, সেই সোর্সটা কি তাদের রেঞ্জে নাকি আমরা তাদের বাহিরে? বাহিরে। এই জন্য এটাকে বলা হচ্ছে আউটসোর্সিং। আচ্ছা, আর ফ্রিল্যান্সিং কেন বলা হয়? ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সার কারা? সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার অফিসে, বাংলাদেশের অফিসগুলোতে নিয়ম কি যে সকাল 8টা থেকে বিকেল 5টা বা সকাল 9টা থেকে বিকেল 5টা জয়েন করতে হবে। আপনাকে একটা নির্ধারিত টাইমে অফিসে যেতে হবে এবং একটা নির্ধারিত টাইমে অফিস থেকে বের হতে হবে। অফিসে গিয়ে আপনি কি আপনার নিজস্ব কোনো কাজ করতে পারবেন নাকি কোম্পানির কাজ করতে হবে? কোম্পানির কাজ করতে হবে। আপনি চাইলেই শার্ট খুলে সুন্দর মতো গেঞ্জি পরে কাজ করতে পারবেন? পারবেন না। আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন? পারবেন? কারণ কোম্পানির একটা নির্দিষ্ট কি আছে, রুলস আছে। আপনাকে সেই রুলসটা মেনে কোম্পানির বাউন্ডে থেকে আপনাকে কাজটা করতে হবে। দ্যাট মিন্স এখানে আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। আপনি কোনো কোম্পানিতে জব করেন, আপনি চাইলেন মাসের 10 থেকে 12 তারিখ 15 তারিখ পর্যন্ত আমি ঘুরতে যাব, কাজ করব না, পারবেন? পারবেন? আপনার স্বাধীনতা আছে? নাই। তাহলে ফ্রিল্যান্সিংটা হলো কোনো কারো বাউন্ডে না থেকে, কারো
বাউন্ডে না থেকে নিজের ইচ্ছা মতো করে কোনো কাজ নিয়ে ওই কাজকে সম্পাদন করা, এটাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং। দ্যাট মিন্স মুক্ত পেশা আমরা যেটাকে বলি। দেখেন, আপনি যদি আউটসোর্সিং করেন, আপনি ইচ্ছে করলেন যে এই মাসে আমার 10,000 টাকা ইনকাম করছি, আর করবো না, কোনো কাজ করবো না, এবার শুয়ে বসে খাবো। আবার আগামী মাসে কাজ করব, প্রথম 10 দিন কাজ করব, দ্বিতীয় 10 দিন কাজ করব না, তৃতীয় 10 দিন কাজ করব। এক্ষেত্রে আপনি মুক্ত, অর্থাৎ কাজটা আপনি করবেন কি করবেন না, শুধুমাত্র এই ক্ষেত্রেই আপনি স্বাধীন। বুঝতে পারছেন? আপনি কাজটা করবেন কি করবেন না, কাজটা নিবেন কি নিবেন না, আপনি মালয়েশিয়ান হুন্ডা কোম্পানির কাজ নিবেন নাকি কোনো পোশাকের কোম্পানির কাজ নিবেন, আপনি ইউনাইটেড কোম্পানির কাজ করবেন নাকি মালয়েশিয়ান কোম্পানির কাজ করবেন না কানাডিয়ান কোম্পানির কাজ করবেন, কোন কোম্পানির কাজ করবেন সেটা ডিসাইড করার জন্য আপনি স্বাধীন। বাট কোনো কোম্পানি কাজ নিয়ে নিলেন, দেন কিন্তু আপনি আর স্বাধীন নয়। কারণ সেই কাজটা এবার আমাকে নির্ধারিত টাইমে, কারণ সে তো আমাকে বছরের পর বছর মাসের পর মাস দিয়ে রাখবে না, নির্ধারিত টাইমে তাকে কি করতে হবে, কাজটা সাবমিট করতে হবে। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত স্বাধীন, কোন অংশে আমরা ফ্রিল্যান্সার, কাজ করব কি করব না, কোন কোম্পানির কাজ নিব, কোন কোম্পানির কাজ ইগনোর করব, এটাতে আমরা ফ্রিল্যান্সার। বাট কোনো কোম্পানির কাজ নিয়ে নেওয়ার পর আমরা আর ফ্রি থাকছি না, তখন কিন্তু আমরা বাউন্ডে থাকছি। হ্যাঁ, ফ্রি আপনি কোন সাইটগুলোতে ফ্রি থাকছেন, আপনি ইচ্ছা করলে আপনি বাসায় বসে কাজ করতে পারতেছেন, কোনো অফিসে যাওয়া লাগে না, বসের গালাগালিও শোনা লাগে না, নাকি আপনি ইচ্ছা করে আপনি যে কোনো পোশাক পরেই কাজ করতে পারতেছেন, গলায় বাধ্যতামূলক টাইও ঝুলাতে হচ্ছে না, আপনার গরমকালে আপনি জামা খুলে কাজ করেন, কোনো প্রবলেম নেই। এই ক্ষেত্রগুলোতে আপনি ফ্রি। বাট কাজটা যে আপনি করবেন, এখানে কিন্তু আপনি কোনো ফ্রি না। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে এটাই হচ্ছে যে কি ফ্রিল্যান্সার, নাকি? হ্যাঁ, আপনার সাথে পরিচয় হয় না, পরে আসছেন। আমি আসলে একটা এনজিওতে কাজ করি, আমাদের মিটিং ছিল, সেখানে আসতে দেরি হয়েছে। জি, আচ্ছা, ঠিক আছে। তো আর আমাদের আপনাদেরকে এটা আমি ইনশিওর করি যে আমার যে কয়েকটা ক্লাস হবে, আপনারা প্রত্যেকটা ক্লাসের প্রতিটি আলোচনা আপনারা ভিডিওর মাধ্যমে পাবেন। আমার ক্লাস সম্পূর্ণভাবে ভিডিও হবে এবং আমি টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব, সোর্স ফাইলগুলো দিয়ে দিব, যাতে করে আপনারা কখনো কোনো সময় যদি কোনো সমস্যায় পড়েন, ওই ভিডিওটা দেখে আপনারা আবার সলভ করতে পারেন। আপনাদেরকে আমি ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? আমার প্রত্যেকটা ক্লাস ভিডিও হবে এখানে, ঠিক আছে? আশা করি এই ব্যাপারে আপনাদের খুব হেল্প হবে, যে কারণ 2 ঘন্টা 3 ঘন্টার ক্লাসে সব কিছু নোট ডাউনও করা সম্ভব হয় না, আর সব কিছু মনোযোগ দিয়ে দেখারও সম্ভব হয় না, ঠিক আছে? বাসায় গিয়ে বা কেউ একটু দেরিতে আসলে বা কেউ যদি কোনো আনফর্চুনেটলি মিস করেন, পরের দিন এই টিউটোরিয়াল নিয়ে নেবেন। এখন এই যে টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে দিব, সেটা হচ্ছে যে আপনাদেরকে খুব সাবধান থাকতে হবে। এখানে একটা অ্যাডভান্টেজ আছে আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হলো যে কি, যে কোনো মুহূর্তে আপনারা এটা খুলে দেখতে পারবেন আমি কি বলছি, কোনো কথা আপনার না বুঝে থাকলে আবার একটা কথা একবার না বুঝলে দ্বিতীয়বার শুনতে পারবেন, বুঝতে পারবেন, এবং কোনো একটা কাজ বুঝেন নাই সেটা আবার ভিডিও দেখলে বুঝে নিতে পারবেন। আমি যে কাজগুলো করব সেগুলো সোর্স ফাইল আপনাদেরকে দিয়ে দিব, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে কি অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হলো যে আপনারা অনেকেই এরকম হয় যে, যেহেতু আমি লিড করি বা যেহেতু আমি ক্লাস নেই বিভিন্ন জায়গায়, এটা আমরা ফেস করি যে ভিডিও টিউটোরিয়াল পাওয়ার আশায় অনেকেই ক্লাসে মনোযোগ দেয় না, যে ক্লাসটা আমি ভিডিও করে দেখে দেব। এটা যদি করা হয় তাহলে আপনাদের খুব ভুল হবে, কারণ এটাই যদি হতো তাহলে বাজারে হাজারো নোটবুক আছে, ওগুলা দেখেই কিন্তু আমরা পরীক্ষায় পাস করে যেতাম, বা ইউটিউবে বিভিন্ন জায়গায় আমাদের অনেক ভিডিও টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে আপনারা অনেক কিছু করতে পারতেন। তাহলে আর কোনো স্কুল কলেজের দরকার হতো না, বা কোনো একটা টিচার, ছাত্র, স্টুডেন্ট, শিক্ষক, এগুলোর কোনো দরকার ছিল না, সবাই ইন্ডিভিজুয়ালি শিখতো। তো আপনারা আমার সাথে একটু প্রমিস করবেন যে আপনারা ঠিকমতো ক্লাসে খুব মনোযোগ দিবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ভিডিও টিউটোরিয়ালটা দেওয়া হবে আপনাদেরকে শুধুমাত্র হেল্পের জন্য, যে প্রয়োজনে আপনারা দেখবেন। বুঝতে পারছেন বিষয়টা? আর অন্যথায় যদি আপনারা এর ব্যথায় ঘটান, সেটা আমার কোনো ক্ষতি হবে না, আপনাদের ক্ষতি হবে, বড় ক্ষতি হবে। আমার ক্ষতি হবে যে আমার খুব খারাপ লাগবে যে আমার একজন স্টুডেন্ট আউটসোর্সিংয়ে সাকসেসফুল হতে পারেনি, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ব্যর্থতা, আমি আপনাদেরকে বুঝাইতে পারিনি বা শিখাইতে পারিনি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং করার জন্য কি কি কাজ জানা লাগবে, এটা আপনারা জানেন, তারপরে কি আমি রিপিট করব? আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং করার জন্য মার্কেটে প্রায় 1000+, 1000+ মার্কেট প্লেস আছে।
শুধু মার্কেট প্লেস যেখান থেকে আমরা কাজ নিব 1000 প্লাস মার্কেট প্লেস আছে এবং প্রায় 1000-এর উপরে কাজের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আছে, যেগুলো যে কোনো ধরনের কাজ করে আমরা কাজ করতে পারবো। তার মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন দেখেন গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন কি কে বলবেন? বলেন, একজন বলে ফেলেন। ছবি আঁকা। আরেকজন বলেন। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে যে আমার মাথায় যেই ডিজাইনটা আসে সেটাকে অঙ্কনে প্রকাশিত করা, এবার সেটা হোক কম্পিউটারে অথবা কলমে, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইন, এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন হতে পারে, যে একজনের আমার একটা বুক কভার ডিজাইন, এই যে এটা ডিজাইন, বা ওই যে আপনাদের পিছনেগুলো ছবি আছে এই ছবিগুলোর ডিজাইন, এগুলো হচ্ছে যে কি গ্রাফিক্স ডিজাইন। দেখেন এর মধ্যে কিছু সাব ক্যাটাগরি আছে, একটু খেয়াল করেন। fiverr.com আপনারা হয়তো পরিচিত, এটা হচ্ছে যে বর্তমানে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং জগতের নাম্বার সেকেন্ড নাম্বার মার্কেট প্লেস। আর ফার্স্ট নাম্বার হচ্ছে যে কি আপওয়ার্ক। আনফর্চুনেটলি বাংলাদেশি কেউ বর্তমানে আর আপওয়ার্কে আইডি খুলতে পারতেছে না। আমরা যারা আগে খুলছি আমাদেরটা বহাল আছে, আমরা কাজ করতে পারতেছি, আর নিউরা পারতেছে না। আশা করি এই প্রবলেম সলভ হয়ে যাবে খুব দ্রুত। তো দেখেন এখানে ফাইবারে কাজ করতে পারবেন খুব সহজে। দেখেন মার্কেট প্লেস, দেখেন লোগো ডিজাইন আছে, বিজনেস কার্ড ডিজাইন, মানে বিজনেস কার্ড ডিজাইন তো বুঝছেন সবাই, কার্টুন, ফ্লায়ার্স, বুক কভার্স, এখানে প্রায় 16টার মতো সাব ক্যাটাগরি আছে। তারপর দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্ট বা কোনো ইন্ডিভিজুয়াল, কোনো ব্যক্তি বা কোনো সার্ভিসকে কী করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রমোট করা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে দেখেন ওয়েব ট্রাফিক, এর মাধ্যমে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। রাইটিংস, দেখেন এখানে রিজিউম, কভার লেটার্স, ট্রান্সলেশন, ক্রিয়েটিভ রাইটিং, এখানে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি আছে। তারপরে দেখেন ওয়েব ভিডিও অ্যানিমেশন, এর মধ্যে অনেকগুলো ভিডিও এডিটিং করা, ভিডিওতে বিভিন্ন ধরনের অ্যানিমেট করা, হ্যাঁ। তারপরে দেখেন মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ডিজাইন, সিএমএস ডিজাইন, ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং, ই কমার্স, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সাপোর্ট আইটি। তারপরে দেখেন অ্যাডভার্টাইজিং, মোর। এখানে আরও প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি আছে, সাব ক্যাটাগরি আছে। তো প্রায় 500 প্লাস বা 1000 প্লাস কি আছে, কাজের ক্যাটাগরি আছে। সে আপনার ভয়েস খুব ভালো, আপনার ভয়েস খুব ভালো, আপনাকে যে কোনো একটা বিষয় দিলে বা কোনো একটা টপিক সম্পর্কে আলোচনা করতে হলে আপনি ও ক্যাঁ ছাড়াই, ঠিক আছে, ছাড়াই আপনি খুব সুন্দরভাবে ভাষাগত কোনো ভুল না করে, উচ্চারণগত কোনো ভুল না করে, গ্রামারলি কোনো মিস্টেক না করে আপনি খুব সহজে সাবলীল ভাষায় ওই সেন্টেন্সগুলো বলতে পারেন এবং কণ্ঠটা খুব সুন্দর। এরকম যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সার এই মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। কি করবে, আপনাকে বায়াররা শুধু একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে, 2-3টা সেন্টেন্সের একটা স্ক্রিপ্ট দিয়ে দিবে, বলবে 1 মিনিটের ভিতরে তুমি এটা সাবলীল ভাষায় সুন্দরভাবে বলবে। এটাই হচ্ছে যে ভয়েস রেকর্ডিং করে আপনি ইনকাম করতে পারবেন। আর একটা অপশন দেখেন এখানে লেখা আছে ক্রিয়েটিভ রাইটিংস। ক্রিয়েটিভ রাইটিংসটা কি, আপনাকে যে কোনো একটা টপিক দিল, আপনি ইংলিশে খুব ভালো, এবং যে কোনো একটা টপিক দিলে ওই টপিকের উপর আপনি মিনিমাম 250টা ওয়ার্ড অথবা 500 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, আপনার আমি যেটা রিকোয়ার্ড করি সেটা আপনি করে দিতে পারতেছেন। এবং যে ওয়ার্ডগুলো দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন সেখানে ওয়ার্ডগুলো হবে খুব সহজ এবং সাবলীল, যাতে করে যে কেউ পড়তে পারে, এবং ওয়ার্ডগুলো, সেন্টেন্সগুলো হবে উইদাউট গ্রামার মিস্টেক। সুন্দর করে এরকম যদি আপনি সাজায় লিখতে পারেন তাহলে এখান থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে কত টাকা, কত ডলার ইনকাম করা যায় লিখে বা ইয়ে করে। আচ্ছা, তো আমরা তো এখানে বললাম যে হাজারো প্লাস অনলাইনে কাজ আছে, আমরা কাজ করতে পারবো। তো আসলে প্রত্যেক ব্যক্তি কি সব বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে পারে? পারে না। আপনাকে একটা নির্দিষ্ট যে কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে হবে। তো আমরা আপনাদেরকে কোর্স আউটলাইনে কি কি ছিল, আপনাদের এই কোর্সে কি কি করানোর কথা ছিল বলেন? কোর্স আউটলাইন আপনাদের জানা থাকা উচিত।
বলেন, আপনাদেরকে ভর্তির আগ থেকে বলা হয়েছে বা আপনাদেরকে শুরুর দিন প্রথম দিন বলা হয়েছে? হ্যাঁ বলেন। এটা তো আপনাদেরকে বলা হয়েছে, মানে আপনাদের সাবজেক্ট ওটা তো। ফেসবুক একটা ক্যাটাগরি, গ্রুপ তৈরি করা, পেজ তৈরি করা, গ্রুপে মেম্বার অ্যাড করা, পেজে লাইক বাড়ানো, এগুলা কি ফেসবুকের সাব ক্যাটাগরি। আপনাদেরকে মূলত 3টা ক্যাটাগরির উপর আমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। নাম্বার 2 হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সংক্ষেপে SEO। নাম্বার 3 হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করা। তার মধ্যে আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করে আমরা ইনকাম করতে পারবো। এখন 3টা ক্ষেত্র আপনাদেরকে শেখানো হবে। আপনারা প্রত্যেকেই যে 3টাই অ্যাট এ টাইম করতে পারবেন এরকম বিষয়টা হবে না। আপনাদেরকে প্রথমত যে কোনো নির্দিষ্ট একটা বিষয় বেছে নিতে হবে, ওটা সফল হওয়ার পর আরেকটাতে কাজ করবেন, ওটা সফল হওয়ার পর আরেকটা। অ্যাট এ টাইম যদি 3টাতেই কাজ করতে যান তাহলে হবে না। তবে এই 3টা বিষয় একটা জায়গায় এসে দেখবেন যে একটার সাথে লিঙ্ক আপ, মানে এরা সবাই ইন্টারলিঙ্কড। বুঝতে পারছেন বিষয়টা? সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সাথে এসইও জড়িত, এসইওর সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জড়িত, এবং গুগল অ্যাডসেন্সের সাথে সোশ্যাল মিডিয়া। গুগল অ্যাডসেন্স কল্পনা করতে পারবেন না আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া। আবার গুগল অ্যাডসেন্স আপনি ওখান থেকে ইনকাম করতে পারবেন না আপনার এসইও ছাড়া। ঠিক আছে? তাহলে আপনাদেরকে যে কোর্স মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে যাতে করে যে কোনো একটা বিষয়ের উপর আপনারা দক্ষতা অর্জন করতে পারলে 3টা বিষয় আপনাদের কভার হয়ে যায়। আমরা সেই চেষ্টাই করতেছি। তো আপনারা এখান থেকে একটা জিনিস বেছে নেবেন, যেটা হচ্ছে যে আপনার আসলে কোন বিষয়টা ভালো লাগে। আমি সব জায়গায় একটা কথা বলে থাকি যে লাইফ ইজ টু শর্ট টু স্পেন্ড ডুইং সামথিং ইউ ডোন্ট লাইক। অর্থ কি? জীবন এতই ছোট যেটাকে ব্যয় করা যাবে না এমন কিছু করে যেটা আপনার ভালো লাগে না। আপনাকে জীবনটা এমন কিছু করে কাটাতে হবে যেটাতে আপনি লাইফটাকে কি করেন, এনজয় করেন, উপভোগ করেন। আপনার মন চাচ্ছে এখন ঘুরে বেড়াতে, কিন্তু আপনাকে বাবা মা বলতেছে রুমের বাইরে বের হবে না। আপনি কি উপভোগ করলেন জীবনটাকে? তাহলে আবার আপনি জীবনটাকে উপভোগ করতে গিয়ে একবারে বাইরে গিয়ে খুব মানে কি করলেন বুঝছেন তো, হিডেন রাখলাম, তো এরকম করলেন, সেটাও কিন্তু উপভোগ্য কোনো জীবন না। তাহলে এমনভাবে জীবনটাকে ব্যয় করতে হবে যেটা করে কেউ অসন্তুষ্টিও না হয়, আবার আপনিও জীবনটাকে উপভোগ করেন, এবং আপনি এমনভাবে উপভোগ করলেন যে আপনার কাজের প্রতি সমাজ বা পরিবার কেউই সন্তুষ্ট না, আপনি কিন্তু উপভোগ করছেন। আপনি বন্ধু বান্ধবের সাথে বা বাজে লোকদের সাথে মিশছেন, আড্ডা দিচ্ছেন, আড্ডা দেওয়া ভালো কথা, ফাইন, কিন্তু আপনি ওখানে গিয়ে একবারে ড্রিঙ্ক করছেন, সেখানে গিয়ে মানে যেগুলা সমাজ এবং পরিবারের কেউ পছন্দ করে না এরকম কাজ করছেন, সেটা কি উপভোগ্য না? উপভোগ্য সেটাই যেটা করে আপনিও হ্যাপি এবং আপনার ফ্যামিলি থেকে শুরু করে সমাজ সবাই হ্যাপি। ঠিক আছে? তাহলে জীবনটাকে এমনভাবে কাটাতে হবে যেটা আপনার পছন্দ এবং আপনি যেটাতে উপভোগ করতে পারেন। তাহলে সেই পেশাটাকেই আপনাকে বেছে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্টটা আমাদের টিচার শেষ করেছে। আশা করি আপনারা সেই অংশটুকু খুব ভালো করে বুঝেছেন, এবং মার্কেট প্লেসও আপনাদেরকে দেখানো হয়েছে, সেখান থেকে কাজ করতে পারবেন। আমি মার্কেট প্লেস আপনাদেরকে আবারও ব্রিফ করব, হ্যাঁ, আবারও দেখাবো মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়। এই তো গেল আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা কীভাবে কাজ করতে পারবো। আউটসোর্সিং করার কয়েকটা পার্ট। একটা পার্ট হচ্ছে যে আমি ইন্টারন্যাশনাল মার্কেটে fiverr.com অথবা আপওয়ার্ক, পিপল আওয়ার, 99design.com এই জাতীয় যত ধরনের ওয়েবসাইট আছে সেখানে আমি কি করব, নির্ধারিত একটা প্রোফাইল খুলব। আমি প্রোফাইলে আমার একটা ইমেজ দিব, ওখানে আমি বলে দিব যে আমি এই কাজ পারি, তোমার যদি প্রয়োজন হয় আমাকে হায়ার করতে পারো। এবার যার প্রয়োজন আপনাকে হায়ার করবে, ঠিক আছে? অথবা তারা একজন লোক আহ্বান করলো যে আমার এই যোগ্যতা সম্পন্ন লোক দরকার, তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করলেন, সেখান থেকে কাজ করলেন। এই হচ্ছে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করার একটা পার্ট। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আপনি কোনো অ্যাপ্লাইও করলেন না বা কারোর সাথে কোনো কন্ট্যাক্টও করলেন না, আপনি নিজে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন যে প্ল্যাটফর্ম থেকে আপনার কাছে মানুষ আসবে এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এটা কি? এটা হচ্ছে যে অ্যাডসেন্স।
অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে অথবা আপনার যদি একটা ভিডিও সাইট থাকে যেখানে মানুষ কি করবে, অ্যাড দিবে, যেখানে মানুষ অ্যাড দিবে এবং এখান থেকে অ্যাড থেকে আপনি একটা নির্ধারিত ফি আপনি নেবেন, এটা করে ইনকাম করা যায়। সে ধরেন আপনার এখানে জায়গা আছে পাশে, মেন রোডের পাশে আপনার একটা জায়গা আছে, সেখানে আপনি একটা উঁচু টাওয়ার করলেন এবং সেখানে বিলবোর্ডের একটা অংশ লাগালেন এবং এখানে বলে দিলেন যে এখানে অ্যাড দেওয়ার জন্য কন্ট্যাক্ট করুন এই নাম্বারে। আপনি তাহলে সেখান থেকে কী করতে পারলেন, ইনকাম করতে পারলেন, পারবেন না? তাহলে অনলাইনের মাধ্যমে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন আপনি, যেখানে আপনি বলে দিলেন যে এখানে বিজ্ঞাপন দাও, পাবলিক বিজ্ঞাপন দিবে, ওই বিজ্ঞাপনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমি এখন আপনাদেরকে ওই অংশটা দেখাবো। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেছি এবং আমি এখন অ্যাডসেন্স দেখাবো এবং শেষে আপনাদেরকে এসইও যেই পার্টটুকু আপনাদের সিলেবাসে আছে সেই পার্টটুকু আমি দেখাবো। তো অ্যাডসেন্স, আসলে অ্যাডসেন্স বিষয়টা কি, এটা সম্পর্কে আমাদের একটু বেসিক আলোচনা করা দরকার নাকি? বেসিক আলোচনা করার দরকার আছে নাকি, আপনারা জানেন? আচ্ছা, তো দেখেন অ্যাডসেন্স বিষয়টা কি এবং এখান থেকে কি পরিমাণ ইনকাম হতে পারে আমরা সেই বিষয়টা এখন ডিসকাস করব। দেখেন, আপনি যদি প্রথম আলোতে বা যে কোনো একটা জাতীয় দৈনিকে আপনি বিজ্ঞাপন দিলেন, তাহলে আপনাকে যেতে হবে কোথায়? প্রথম আলো কার্যালয়ে। প্রথম আলো দৈনিক ছাপা হয় মোর দ্যান 5 লাখ, বিটুইন 5 to 6, 5 লাখ এবং 6 লাখের মাঝামাঝি, মানে 5 থেকে 6 লক্ষ কপি ছাপা হয় দৈনিক। তাহলে পড়ে কতজন? আরও কিছু বেশি লোক পড়ে, কারণ একটা পেপার তো একজনে পড়ে না, তার পরিবারের অনেকেই পড়ে, বা একটা অফিসে একটা পেপার রাখে অনেকেই পড়ে। সে আমরা ধরতেই পারি যে একটা প্রথম আলো যদি 5 লক্ষ ছাপা হয় তাহলে 8 লক্ষ লোক পড়ে। বুঝতে পারছেন না সেটা? কত লক্ষ লোক পড়ে? আপনারা এই বেসিক কথাগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে আমি কাজ শিখাতে আমারও সহজ হবে, আপনাদেরও বুঝতে সহজ হবে। ঠিক আছে? তাহলে ধরে নিলাম আমরা প্রথম আলো বা জাতীয় একটা দৈনিক কত লক্ষ লোক পড়ে? 8 লক্ষ লোক পড়ে। তাহলে আমি যদি আমার কোম্পানির একটা অ্যাডভার্টাইজ দিই প্রথম আলোতে, তাহলে সেখানে কত লক্ষ লোক আমার ওই অ্যাডভার্টাইজটা দেখবে? যদি প্রথম অথবা লাস্ট পেজ অথবা এমন কোনো জায়গায় একটা দেয় যেখানে চোখে পড়ে, মানে বড় সড়ো করে একটা দিই চোখে পড়ে, সেখানে দেখলে মোটামুটি আমরা শিওর যে প্রথম পেজে বা লাস্ট পেজে দিলে তো শিওর যে 8 লক্ষ লোকই যারা পড়বে তারাই দেখবে নাকি? অন্তত সে পেজটা উল্টাতে উল্টাতেও দেখবে নাকি? আচ্ছা, কিন্তু ভিতরে আপনি ওই কলামের মধ্যে ছোট্ট একটা জায়গায় দিলেন, সেখানে কয়জনে দেখার পসিবিলিটি আছে? সর্বোচ্চ 1 লাখ নাকি? তাহলে এবার হিসাব করেন, প্রথম আলোর প্রথম পেজে একটা বিজ্ঞাপন দিতে কত টাকা খরচ হয় বলতে পারবেন? মিনিমাম 20 লক্ষ টাকা। আচ্ছা, এবং কত দিনের জন্য? 1 দিনের জন্য। তাহলে আপনি 20 লক্ষ টাকা খরচ করে আপনার কোম্পানিটাকে একদিনে 8 লক্ষ লোকের কাছে পৌঁছাইলেন নাকি? এবার হিসাব করেন, আপনি যদি চ্যানেল বাংলা ভিশন অথবা এনটিভি অথবা চ্যানেল 24 অথবা 71, যে কোনো একটা চ্যানেলে আপনার একটা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট দিলেন, সেকেন্ডে কত টাকা, প্রতি মিনিটে কত টাকা দেওয়া লাগবে? বেশি লাগবে আরো। একটা চ্যানেলে 3 মিনিটের বিজ্ঞাপনে 3 মিনিটের চ্যানেল আইতে সন্ধ্যা নিউজ চ্যানেলের বিজ্ঞাপনগুলো ডিপেন্ড করে সময়ের উপরে। যেমন ধরেন যে সন্ধ্যা 6টা থেকে রাত 12:30 পর্যন্ত ধরা হয় পিক আওয়ার, রাত 12:30 থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত অফ পিক আওয়ার, আর বেলা 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত হচ্ছে সুপার অফ পিক আওয়ার। মানে দিনের বেলা তো টিভি সাধারণত কম লোকে দেখে, এটাই আমরা ধরে নিই এবং আসলেও তাই, বাস্তবতা এটাই। যেমন ধরেন যে মিনিট হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা 1 মিনিট, আর যদি 7টার আগে যায় যে ঠিক আছে, এটা অনেকগুলো ভাগ আছে, ভাগগুলো খুব মজার। যেমন ধরেন আমার বিজ্ঞাপন শেষ হয়ে নিউজ শুরু হবে, এটার এক রেট। যেমন আছে কি ইসলামী ব্যাংক, আপনারা শুনছেন ইসলামী ব্যাংক রাত 8টা সংবাদ,
এটার জন্য এটা সবচেয়ে বেশি, আলাদা rate। এটা কিন্তু তারপরে- আলাদা স্পেশাল রেট। তারপরে মনে করেন যে 7টা নিউজ একটা বিজ্ঞাপন যাবে, তারপরে আমরা দেখবো যে এখন 7টার সংবাদ, ওই বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি রেট নিউজের মাঝে দেখে, এরকম অনেক ভালো গেল। আচ্ছা, তো যাই হোক, সেটা হচ্ছে যে আমাদের এরকম পে করতে হয় এটার জন্য, তাই না? কীভাবে দেখাবো এখন? ইয়ে আছে, জেনারেটর আছে। আচ্ছা, এই অংশে এটা অফ করে দিই।